সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছে দুদক। এর আগে মঙ্গলবার দুর্নীতি অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। এছাড়া মানিকগঞ্জ একের সাবেক সংসদ সদস্য এম নাইমুর রহমান দুর্জয় ও ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও ৮ প্রকল্পের মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মঙ্গলবার অনুসন্ধানের অনুমোদন দেয় দুদক। বুধবার উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের টিম গঠন করে সংস্থাটি। এছাড়া মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য এম নাইমুর রহমান দুর্জয় প্রায় ১১.৫ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। পাশাপাশি তার ২৩টি অ্যাকাউন্টে ৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর অবৈধ সম্পদ পাওয়া গেছে ১৯ কোটি টাকার। সন্দেহজনক লেনদেন হয়েছে আরও ৫৪৮ কোটি টাকা। ৫৪৮ কোটি ৮০ লক্ষ ৪৫,৫০৪ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই বিএনপির সঙ্গে করা অন্যায়ের জবাব। বুধবার নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইলের কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, নিপীড়নের জবাব কখনো নিপীড়নের মাধ্যমে হয় না। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে বুধবার গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল জেলার কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে দিনব্যাপী কর্মশালার শেষ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে নেতাদের প্রশ্নের জবাব দেন তিনি। আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক, গ্রাম কর্মশালায় তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলন করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কি ছিল? টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয়, অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার, জনগণের মৌলিক অধিকার, জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা। তারেক রহমান মনে করেন, নির্যাতনের জবাব হিংসায় নয়, নিপীড়নের জবাব নিপীড়ন নয়। আজকের এই ৩১ দফা আমরা ছড়িয়ে দিব, আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে, প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব। আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে। তাদেরকে বলতে হবে, ভাই আমি এই করতে চাই, আমাকে তুমি সুযোগ দাও। এই আস্থাটা ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে। আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। কাজের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রেখে জাতীয়তাবাদী শক্তি মানুষের অধিকার রক্ষায় সজাগ থাকবে বলে প্রত্যয় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার দলের নেতাকর্মীরা ৫০০-র মতন নেতাকর্মী। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই ভোট দেওয়া সম্ভব বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর কড়াইলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কৌশলী না হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। দেশবাসী ভোটের অপেক্ষায় রয়েছে দাবি করে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের তাগিদও দেন এই বিএনপি নেতা।
বলেন সরকারের নানা সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে পালিয়েছে ফ্যাসিবাদের অনেক দোসর, এতে যারা সহায়তা করেছে তাদের চিহ্নিত করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা প্রসঙ্গে তিনি বলেন এটি দেশ ও জাতির জন্য ইতিবাচক ঘটনা। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেছে তদন্তে ঘাটতির কারণে প্রকৃত তথ্য উঠে আসেনি। বলা হয়েছে কোনো প্রমাণ ছাড়াই বিচারিক আদালত তাদের সাজা দেয়। 2014 সালের 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্রের 2 মামলায় রায় দেয় চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল। মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, রেজ্জাকুল হায়দার, আব্দুর রহিম ও পরেশ বড়ুয়া সহ 14 জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। ওই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপর দীর্ঘ শুনানি শেষে আদেশ দেয় হাইকোর্ট। খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআইয়ের তৎকালীন ডিজি রেজ্জাকুল হায়দার, মহসিন তালুকদার, এনামুল হক ও ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন। এছাড়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম মারা গেলেও তাদের অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। বলেছেন যে কোনো একটা ট্রায়াল হওয়ার মূল উদ্দেশ্য হলো অপরাধের শাস্তি দেওয়া, আবার একই সাথে উদ্দেশ্য হলো নিরপরাধ ব্যক্তিকে যেন সাজা দেওয়া না হয়, এটাও ট্রায়ালের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে পুলিশের দায়িত্ব হলো প্রপার ইনভেস্টিগেট করা, প্রপার আসামিদেরকে প্রপার এভিডেন্স আদালতের সামনে উপস্থাপন করা। পুলিশ যদি সেটি ব্যর্থ হয় তাহলে আদালতের সামনে খুব বেশি কিছু করার থাকে না। এছাড়া উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। আরও 6 আসামিকে 10 বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পর্যবেক্ষণে 10 ট্রাক অস্ত্র মামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি, আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীতে সিইউএফএল এর জেটি থেকে আটক হয় 10 ট্রাক পরিমাণ অস্ত্র। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার স্থানীয় সময়ে সকাল 11টায় কায়রোতে পৌঁছান তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে D8 সম্মেলনে যোগ দিতে রাতে ঢাকা ছাড়েন প্রফেসর ইউনূস। কায়রোতে কাল শুরু হচ্ছে 11তম সম্মেলন। এতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সাথে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করবেন তিনি। এছাড়া আগামীকাল কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক ইউনূস। আইএফআইসি ব্যাংকের 2টি চেক ডিসঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। আগামী 18 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত বুধবার এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম জানিয়েছেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে 15 ডিসেম্বর চেক জালিয়াতির মামলা করা হয়। বুধবার এ মামলার শুনানি শেষে তার বিরুদ্ধে সমন জারি করা হয়। অপর আসামিরা হলেন সাকিবের অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকার বেগম। গত 15 ডিসেম্বর ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। দেশে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে ডলারের বাজার। ব্যাংক খাতের পাশাপাশি খোলা বাজারেও ডলারের বিনিময় হার বাড়ছে। কিছু ব্যাংক এখন রেমিটেন্সের ডলার কিনছে 126 টাকা দরে।
আর খোলা বাজারে প্রতি ডলারের কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ 125 টাকায়। যদিও ব্যাংকগুলোর ঘোষিত দর অনুযায়ী প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ হওয়ার কথা 120 টাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ডলারের বাজার প্রায় স্থিতিশীল হয়ে এসেছিল। খোলা বাজারেও ডলারের দর ছিল নিম্নমুখী, কিন্তু নভেম্বরের শুরুতেই দর বাড়তে শুরু করে। এদিকে IMF এর শর্ত অনুযায়ী নির্ধারিত পরিমাণে রিজার্ভ সংরক্ষণ করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এটিও ডলারের দর বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে ধারণা সংশ্লিষ্টদের। জলবায়ু বাজেটে সর্বোত্তম ব্যবহারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীতে এক সেমিনারে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থ বরাদ্দের গাইডলাইন হালনাগাদ করা হয়েছে। এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত জলবায়ু ফান্ডের অর্থ যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে। কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া উচিত তা নির্ধারণের কাজ চলছে। তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে ন্যায়সঙ্গত ও সমতা ভিত্তিক আলোচনার উপর গুরুত্ব দিতে হবে। জলবায়ু ফান্ডে যে টাকাটা দেয়া হয় সেটা কেন কমে গেছে আপনারা জানেন। কমে গেছে কারণ হচ্ছে এটার আসলে অনেক অপব্যবহার হচ্ছিল, যার জন্য এক পর্যায়ে এই টাকাটার পরিমাণটা কমিয়ে দেওয়া হয়েছে। বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের 630টি ঘর তৈরিতে সহায়তা দেবে সৌদি আরব। দেশের 9টি জেলায় এসব স্থাপনা নির্মাণ করা হবে। এছাড়া ভুক্তভোগীদের জন্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের 6195টি প্যাকেটও দেবে দেশটি। বুধবার দুপুরে সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আব্দুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম বলেন, সৌদি আরবের বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র KS রিলিফের অর্থায়নে এ সহায়তা দেওয়া হবে। বাংলাদেশে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করবে সুনবুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ এ সহায়তার আওতায় পড়বে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।